এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিই, হাবড়ায় 3 বাংলাদেশি পুলিশের জালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কোথা থেকে গ্রেপ্তার করা হলো, কি কি তথ্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে, ভুয়ো তথ্য তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। জিয়াউল রয়েছে টেলিফোন লাইনে। জিয়াউল, হাবড়ায় পুলিশের জালে 3 বাংলাদেশি এবং তাদের কাছ থেকে ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, এই 3 বাংলাদেশির পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে যেমনটি খবর, আধার কার্ড অর্থাৎ বাংলাদেশি ব্যক্তিদেরকে আধার কার্ড তৈরি করা দিচ্ছেন ভারতীয় বেশ কয়েকজন যুবক, এবং সেই অভিযোগে এখনো পর্যন্ত 3 জন বাংলাদেশি সহ বেশ কয়েকটি আধার কার্ড তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। এবং এই অভিযুক্ত অর্থাৎ যারা এই ভারতীয় যাদের আধার কার্ড করতে সাহায্য করেছিল এমন 3 জনকে কিন্তু ইতিমধ্যেই হাবড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। এবং তাদের জিজ্ঞাসাবাদ করার পরেও কিন্তু বেশ কয়েকটি আধার কার্ড, যারা বাংলাদেশি যারা ভারতে এসে আধার কার্ড, পাসপোর্ট সহ একাধিক জাল নথি তৈরি করেছিল এবং সেই নথি তৈরি করতে পুরোটাই সাহায্য করেছিল 3 ভারতীয় যুবক বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। বেশ কয়েকটি আধার কার্ড সহ 3 জন বাংলাদেশি তাদেরকে একেবারে বাংলাদেশের এলাকায় বরিশালের বাসিন্দা, ফলে 3 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এবং তো জিজ্ঞাসাবাদ করার পরে এখনো পর্যন্ত যে পুলিশ সূত্রে যেমনটি খবর যে আরো বেশ কয়েকজন আধার কার্ড করে তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে গেছেন, তাদেরও খোঁজ চলছে। ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত সাহায্য করা ভারতীয় 3 জন এবং 3 জন বাংলাদেশি গ্রেপ্তার করেছে হাবড়া। বেশ, নজর থাকুক জিয়াউল, আমাদের নজর থাকুক আমাদের। চিন্ময় কৃষ্ণদাসের আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ কুণাল ঘোষের। বারাকপুরে রবীন্দ্র ঘোষ এবং কুণাল ঘোষের সাক্ষাৎ, আরো ডিটেল জানাবে অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ। হ্যাঁ দেখো, কুণাল ঘোষ কিন্তু আজকে রবীন্দ্র ঘোষের বাড়িতে তিনি আসেন এবং রবীন্দ্রনাথ ঘোষ তিনি কিন্তু ফোন করেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চান। সেই ব্যাপারে কুণাল ঘোষ সঙ্গে তার বাড়িতে আসেন এবং তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন। কারণ আগামী 2 তারিখ কিন্তু রবীন্দ্র ঘোষের কিন্তু বাংলাদেশ ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক কারণে তিনি এখন আপাতত যেতে পারছেন না। সেই বিষয়ে তিনি খোঁজ খবর নেন এবং তার কিছু আর্জি আছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার করছে সেই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। এমনটাই জানান কুণাল ঘোষকে। কুণাল ঘোষ বলেছেন আমি বিষয়টা দেখছি এবং বিষয়টা জানানো হবে, তারপর তিনি কখন দেখা করবেন বা কিভাবে দেখা করবেন সেটা পরবর্তী ক্ষেত্রে বিচার করা হবে। কিন্তু এই ঘটনায় আজকে কুণাল ঘোষ কিন্তু পরিষ্কার করলেন যে এটা সম্পূর্ণ কেন্দ্রের ব্যাপার, তিনি কিভাবে করা যাবেন, কিভাবে আইনত ব্যবস্থাগুলো তিনি নেবেন, সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার এটা দেখছে এবং কিছু যে এই অত্যাচারটা হচ্ছে সেই ব্যাপারে তারা কিন্তু পক্ষপাতিত্ব করেন না বা তারা এইসব প্রশ্ন দেন না, শুধু সেটাই তারা করতে পারে, বাকি কিন্তু সমস্তটাই কেন্দ্রীয় সরকারের উপর তিনি ছেড়ে দিলেন কুণাল ঘোষ। বেশ, হাসপাতালে চিন্ময় কৃষ্ণ দাস গুরুতর অসুস্থ। ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রাম জেলে চিকিৎসাধীন তিনি। ঢাকায় বিবৃতি, সম্মিলিত সনাতন জাগরণ জোটের বাংলাদেশি সংখ্যালঘুদের সংগঠন জাগরণ জোট চিন্ময় চিকিৎসায় গাফিলতির অভিযোগ। নববর্ষে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের জন্য প্রার্থনা এবং দেশের সব ধর্মস্থানে চিন্ময় কৃষ্ণ দাসের জন্য পুজো পাঠ। দেখুন, প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে আমরা দায়বদ্ধ বলি। এবার যে খবরের দিকে নজর রাখবো, জানি আমরা লাগাতার খবর করে চলেছি, তা হলো জঙ্গি অনুপ্রবেশ এবং এই জঙ্গি কি আপডেট রয়েছে, সাব শেখের কি আপডেট রয়েছে। পুলিশ হেফাজতে 2 জঙ্গি, আপনারা জানেন কারা কারা রয়েছে, সাজিবুল এবং মুস্তাকিম। তাদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এবিটির 2 সদস্য, তাদের কি মোটিভ, কি কারণে তারা তাদের জালিয়াতির জাল আরো বিস্তার করছিল, কি উদ্দেশ্য ছিল তাদের, 14 দিনের হেফাজতে নিয়ে পুলিশ কি জানার চেষ্টা করে। দেখো, 2 জঙ্গি এবং বিচারকের কাছে 14 দিনের জেল হেফাজতের আর কি চাওয়া হয়েছিল এবং বিচারক তা মঞ্জুর করেন এবং 2 জঙ্গি সাজিবুল ইসলাম এবং মুস্তাকিম মণ্ডল দুজনকে নিয়ে কিন্তু কলকাতার উদ্দেশ্যে কলকাতার এসটিএফ রওনা দিয়েছে। এর মধ্যে সাজিবুল ইসলাম সে কিন্তু তোমার হচ্ছে মোহাম্মদ সাব শেখ, যে কয়েকদিন আগে কেরল থেকে ধৃত হয়েছিল, সেই সাব শেখের পিস্তত ভাই হচ্ছে সাজিবুল ইসলাম। এবং এই সাজিবুল ইসলাম কিন্তু রীতিমতন হার্ডকোর জঙ্গি বলেই কিন্তু
গোয়েন্দারা তদন্তকারী অফিসাররা মনে করছে তাদের যে হাতে তাদের কাছ থেকে যে 4টে মোবাইল করেছে তার মধ্যে তাদের সঙ্গে সাবের সঙ্গে এবং বিভিন্ন যে আনসারুল্লাহ বাংলা টিম রয়েছে তাদের যে চ্যাট রয়েছে সেই সমস্ত গ্রুপের সঙ্গে তাদের যে যোগাযোগ ছিল সে ব্যাপারে কিন্তু তারা নিশ্চিত এবং বিভিন্ন ধরনের যে নাশকতামূলক কাজ করা তাদের উদ্দেশ্য ছিল সেগুলো কিন্তু তারা তুমি আমাদের সঙ্গে থাকো। এখানে একটা বিষয় বলার যে এই যে জঙ্গি কার্যকলাপের যে ভাবনা, বাংলাকে টার্গেট করে যে জঙ্গি জাল বিস্তার, এর জন্য টাকা লাগে। ফান্ডিং কে করতো? আপনারা শুনলে চমকে যাবেন যে ফান্ডিং করতো পাকিস্তান, চিরশত্রু পাকিস্তান। পাকিস্তান থেকে দুবাই হয়ে টাকা আসতো। কিভাবে চলতো এই ফান্ডিং আসুন জানাবেন আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো এই সাজিবুল কিন্তু দুবাই গিয়েছিল, দুবাই গিয়ে সে তার অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা ঢুকেছিল এবং সেই টাকা সে কোথা থেকে এসেছিল না পাকিস্তান থেকে, তা কিন্তু তদন্তকারীরা মনে করছেন, সেই প্রমাণ পেয়েছেন। এবং এই সাজিবুল সেই টাকা বিভিন্ন বাংলায় যে সমস্ত আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক কেনার জন্য সেই টাকা ব্যবহার করার কথা ছিল। আরও একজন সেই মুস্তাকিম, সেই মুস্তাকিমও কিন্তু তার রীতিমতন জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে এবং এখানে যে খারিজি মাদ্রাসা বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র মুর্শিদাবাদ নয় আশেপাশের জেলাগুলোতে যে সমস্ত খারিজি মাদ্রাসা, সেই সমস্ত খারিজি মাদ্রাসা পরিচালনা করা ছিল তার কিন্তু তার ওপর সেই দায়িত্ব দেয়া হয়েছিল। এবং ইতিমধ্যেই হরিয়ারপাড়া থেকে যে দুজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে সেই দুজন জঙ্গির মধ্যে এক জঙ্গির তোমার একটি খারিজি মাদ্রাসাও ছিল। সেই মাদ্রাসাতে কিন্তু ওই হসিনুর রহমান সাহেব থেকে এই সাজিবুল এবং মুস্তাকিম এরা বিভিন্ন জন এসে কিন্তু এখানে গোপন বৈঠক হতো এবং কোথায় কোথায় কী ধরনের কার্যক্রম হবে সেই সমস্ত তথ্য কিন্তু তারা আদান প্রদান করতো। এবং এদেরকে যে নিজেদের হেফাজতে নিয়েছে এসটিএফ, বাংলার কলকাতার এসটিএফ, তাদের কাছ থেকে আরো প্রচুর তথ্য পাওয়া যাবে বলে কিন্তু মনে করছে। আমাদেরও নজর থাক। গত 30 তারিখ 11টার সময় দুজন অ্যাকিউজডকে ধরা হয়। তার নাম হচ্ছে সাজিবুল ইসলাম এবং মুস্তাকিম মন্ডল। তাদের কাজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। তাদের অভিযোগ হচ্ছে তারা কিছু বাংলাদেশি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এবং তাদেরকে প্রডিউস করে তাদেরকে বিরুদ্ধে 113(3) এবং 113(4), 113(5), 113(6) এবং 61 BNS আর তার সাথে 14C ফরেনার্স অ্যাক্টের মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজকে এসটিএফ থেকে পিসি নেওয়া হয়েছে। লানের কোর্ট 14 দিনের পিসি চেয়েছিলেন, সেটা লানের কোর্ট অ্যালাউ করেছে এবং 14 তারিখে তাদেরকে নতুন করে আবার ফার্দার প্রোডাকশন রাখা হয়েছে। এই মুহূর্তের আরো এক গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছলো। বছর শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী বার্তা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। বার্তার পাশাপাশি ভিডিও পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। বছর শেষে মুখ্যমন্ত্রীর আগামী বার্তা এক্স হ্যান্ডেলে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, মা মাটি আর মানুষ নিয়েই বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। বার্তার পাশাপাশি ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব এবং পৃথিবীর সবচেয়ে বড় মেলা এটা। 8 দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে মুখ্যমন্ত্রীর ডেডলাইন। 2রা ফেব্রুয়ারি থেকে ধর্নার হুঁশিয়ারি। 8ই মার্চ দিনটা আন্তর্জাতিক মহিলা দিবস প্রতিবারই আমরা পালন করি। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে। অধিকারের লড়াই, জমিদারের ঠাঁই হবে না, এই আমাদের লড়াই। সবাই মিলে বলুন, খেলা হবে। আমি আজকের দিনে গত লোকসভা ইলেকশনে আমরা 3টে পার্টির সাথে লড়াই করে জিতে এসেছি। আমি স্যালুট জানাই বাংলার মানুষকে, যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন। ভাই বোনেরা শপথ নেবে, ভাই বোনেরা রাখি বন্ধন করে বলবেন, একটা বোনের গায়ে কেউ হাত দিলে আমার শত সহস্র ভাইরা আছে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সমষ্টিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। 6টি বিধানসভা কেন্দ্রে 6টি জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তাই মানুষ আমাদের এই আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া যেটাই বলে, আমি আমিত্বে বিশ্বাস করি না। সব মানুষই আমার সমষ্টিগত পরিবার। আমি যখন দল চালাই, সব দলের একটা বুথের কর্মীও আমার সম্পদ।
মনে রাখবেন দলটা কিন্তু সবার, আমার একার নয়। শুভ নববর্ষের অনেক অভিনন্দন।